আমার ভীষণ ভালো লাগছে তার সুযোগ্য উত্তরসূরি তার ছেলে মেজ ছেলে গুরুদাস মল্লিক এবং তার ছেলেরা দাদুর যে ভাবধারা সেই ভাবধারাকে অম্লান এবং অক্ষুণ্ণ রেখেছে। এটা সব জনের ঘটনা, সব ভারতের ঘটনা। ঈশ্বরের আশীর্বাদ এবং ওর দাদুর আশীর্বাদ সেই ভাবধারা তার বজায় রেখেছে। গুরুদাস আমাদের মধ্যে পরিচিত এবং বাইরেও পরিচিত, গানও করে, ভালো হরিভক্ত, নিষ্ঠাবান হরিভক্ত। এবং এই পরিবার যে সদস্য আছে প্রত্যেকেই কিন্তু নিষ্ঠাবান হরিভক্ত। তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আচার্য মহানন্দ হালদারের কথা উল্লেখ করে গেছে, গোকুল উল্লেখ করে গেছে। গত কয়েকদিন আগে গুরুদাস মল্লিক আমার বাড়িতে গিয়েছিল নিমন্ত্রণ করার জন্য। তো ওকে একটা বই খুলে দেখালাম। বইটার নাম হলো গোস্বামী জগদীশচন্দ্র সাধু ঠাকুর ও মতুয়া আন্দোলন। সেই আন্দোলন বইটা ওকে আমি বের করে দেখালাম। দেখো তোমার বাবার ছবিটা দেখো, তোমার বাবা কি সুন্দর ছবিটা দেখো। এই বইতে 700 পৃষ্ঠার বই, দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমার বই। এই অঞ্চলে যে মতুয়া আন্দোলন হয়েছিল, মতুয়া আন্দোলন কিন্তু খুব সহজ পথে কিন্তু হয়নি। সামাজিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে মতুয়া আন্দোলন হয়েছে। ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে রীতিনীতি, সেগুলো মানুষ কিন্তু সহজে মেনে নিতে পারেনি। কারণ এই ধর্মমত অন্যান্য যে ধর্মমত রয়েছে সেই ধর্মমত থেকে কিছুটা পৃথক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্যান্য যে ধর্মমত রয়েছে সেই ধর্মমতে পারত্রিক মুক্তির কথাই শুধু বলা হয়েছে। পারত্রিক মুক্তি কি? পরলোকের মুক্তির কথা বলা হয়েছে। তুমি মারা গেলে স্বর্গে যাবে, তুমি মারা গেলে বৈকুণ্ঠ যাবে, তুমি মারা গেলে অন্য জায়গায় যাবে, তোমার আত্মা মুক্তি ঘটবে, তুমি শান্তি পাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে। হরিজন ঠাকুর কিন্তু তা শুধু বলেননি, তিনি পাশাপাশি বলেছেন যে পারত্রিক মুক্তি থেকেও তুমি যে জগৎ সংসারে এসেছো, এই জগৎ সংসারে তোমার যে বন্ধন রয়েছে, সামাজিক যে বন্ধন রয়েছে, সেই বন্ধন থেকে মুক্তির কথা কিন্তু হরিজন ঠাকুর বলেছেন। যার জন্য তিনি বলেছেন হাতে গাছ মুখে নাম, এক নারী ব্রহ্মচারী। তিনি যে নীতির কথা বলেছেন, মানুষের অধঃপতন ঘটে কখন? অনেক সাধারণ মানুষেরও অধঃপতন ঘটে। সেটা কিভাবে ঘটে? মানুষের মধ্যে যে সবচেয়ে প্রবল যে ইন্দ্রিয়, যে কামেন্দ্রিয়, এই কামেন্দ্রিয়কে বশীভূত করতে না পারলে মানুষের ধ্বংসের পথে নিয়ে যায়। হরিচাঁদ ঠাকুর এখানে তিনি এমন একটা বাঁধন নিয়েছিলেন যাতে মানুষ ওই কাম পথে না যেতে পারে। যার জন্য তিনি বললেন পরনারী মাতৃত্ব বিদ্যা নাই ভাবে পরলোকেশ যোগী সদা সচ্চরিত হবে। যা ঠাকুরের নীতি আদর্শ সম্পর্কে, তার আদর্শ এবং তার আন্দোলন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেসবের মধ্যে আমি যেতে চাই না। আমি শুধু হরিচাঁদ ঠাকুর সম্পর্কে একটি কথা বলতে চাই। যখন এই অঞ্চলে আরেকজন লোক ছিলেন সেই সময় রবি গোসাই। তো রবি গোসাই তিনিও কিন্তু হরিচাঁদ কাকার সাথে কিন্তু নিয়ে ঘুরেছেন, বিভিন্ন আন্দোলন করেছেন। মহানন্দ হালদার প্রসঙ্গ যেটা এলো সেটা আমি বলি। সর্বপ্রথম মহানন্দ হালদার দেবীর বাড়িতে আসেন
এবং আসার পর এইখান থেকে উনি সোজা চলে যান রাঙামাটিতে চলে যান এবং উনি যান গরুর বাড়িতে বলে রাঙামাটিতে যান। রাঙামাটি তখন কিন্তু প্রচন্ড সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গোস্বামী জগদীশ্বর সাধু ঠাকুর সে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই সময় এমনও বলা হতো, গ্রামের যে মোড়লরা ছিল বাবাকে বলতো ঝাইটার দলের নেতা, ঝাইটার দল মানে চুল দেখে চুল বড় হয়েছে অথবা ঝাইটার দলের নেতা। এই যে সামাজিক ব্যঙ্গ বিদ্রুপ ব্যঙ্গাত্মক কথাবার্তা এসব কিন্তু হজম করতে হয়েছে। আবার মতবাদ ধর্মের যে উদ্ভব আমরা দেখতে পাই যে মতবাদের কি বলতো, মতো বলতো, মতো বলতো। পরিচালন ঠাকুর এটাকে গালি, যে সামাজিক যে লোকেরা যে গালি দিত সেই গালিকে তিনি কিন্তু গ্রহণ করলেন এবং বললেন এটা মতুয়া সম্প্রদায় রূপে গণ্য হবে। এই তথ্য অবস্থা রাঙামাটিতে সেই রকম ওই ব্যঙ্গ বিদ্রোহ করে বলতো ঝাঁটের দল বলে কি করতো, বাবা কিন্তু সে সমস্ত ধূপ করতো না। তো সেই আন্দোলনের সাথে ফুলচাঁদ কাকা তিনি সমভাবে সম্পৃক্ত ছিলেন। এই এলাকায় তখন কোথায় মতুয়া ছিল? রাঙামাটিতে কোথায় মতুয়া ছিল না। রাঙামাটিতে যে মতুয়া দল গড়ে উঠেছিল সেটা কিন্তু গোস্বামী জগদীশচন্দ্র সাধু ঠাকুরের নেতৃত্বে কিন্তু সেই দল গড়ে উঠেছিল। ফুলচাঁদ কাকার সাথে বাবার যে কথাবার্তা হতো, বাবা ছিল বয়সে বড়, ফুলচাঁদ কাকা থেকে বয়সে বড় ছিল। একদিন কাকার মুখে আমি শুনেছিলাম যে সন্তোষ দাদার সাথে, দাদা মানে আমার বাবা, তার সাথে 1000 কথা বললে এই 1000 কথার উত্তর দিতেন, এক কথায় উত্তর দিতেন, আমরা তার কোনো জবাব দিতে পারতাম না। এই দুইজন মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যে ভাবের আদান প্রদান ছিল, সেগুলো আজ লক্ষ্য করা যায় না, বিশেষ দেখা যায় না। তারা এক জায়গায় হলে ঠাকুরের কথা আলোচনা করতে দুজনা আলোচনা করতে তারা মহাভাবে তারা বিভোর হয়ে পড়তেন এবং তার ধোয়ায় গোড়াগড়ি দিতেন, একে অপরকে জড়িত করে তারা কান্নাকাটি করতেন। সেই সুমধুর দৃশ্য এখন আর কিন্তু দেখা যায় না। মতুয়া ধর্ম নিয়ে বহু কথা আছে, বহু কিছু বলার আছে, কিন্তু সেসব বলার সময় নিয়ে এটা প্রাণের আসে। তবে আমি বলবো, এই যে গুরুদাস এবং তার ছেলেরা, তার দাদু এবং তার বাবার যে ধারাকে অক্ষর রেখে যে সুন্দর মন্দির তৈরি করেছে এবং মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করেছে, প্রতি বছর যেমন ভক্তকে নিয়ে সে যেন এই ধরনের আনন্দ উৎসবে মেতে উঠতে পারে, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করে আমার কথা আমি শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্য বল হরি বল। সঙ্গীত অনুষ্ঠানের মাঝে যেটু উপস্থিত যথারীতি আমরা কিছু কথা শুনলাম, জেঠুমা উপস্থিত হয়েছেন, অবশ্যই ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করি। সঙ্গীত অনুষ্ঠান ঠাকুরের গান যেমন চলছিল তেমনি চলবে। শুধু ভক্ত মণ্ডলী, আপনারা যারা সঙ্গীত পরিবেশন করছেন, সঙ্গীত শিল্পী আপনারা যারা রয়েছেন, আপনারা আসরে আসুন, যথারীতি সঙ্গীত পরিবেশন চলবে। আপনারা দূরে একটু ছড়িয়ে না থেকে একটু আসরে বসুন, আসর তার একটু সুন্দর সমৃদ্ধ হোক, এই প্রার্থনা রাখি আপনাদের কাছে। হরি বল। হ্যালো, মহোৎসবের প্রসাদ যথারীতি দেওয়া হচ্ছে, হ্যাঁ? তো আপনারা যারা প্রসাদ নেবেন ধীরে ধীরে গিয়ে আপনাকে যথারীতি প্রসাদ গ্রহণ করবেন, এই নিবেদন রাখি। হরি বল।